ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। দুপুর 12টার পর বঙ্গভবনে পৌঁছান তারা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রীতি বজায় রেখে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের এই সাক্ষাৎ। তফসিল ঘোষণা করতে আজই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার রেকর্ড করবে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির সাথে বৈঠক শেষে সিইসি বলেন, নির্বাচনের ট্রেনে উঠে গেছে কমিশন। জাতীয় নির্বাচনের জন্য 125 আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। ঢাকা 11 থেকে নাহিদ ইসলাম আর তাসনিম জারা ঢাকা 9 থেকে শাপলা কলি প্রতীকে লড়বেন। আখতার লড়বেন রংপুর 4 থেকে। বুধবার রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয় থেকে এই প্রার্থিতা ঘোষণা করেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি ও জামায়াতের সাথে জোট বা আসন সমঝোতায় যাবে না এনসিপি। রাশেদ আনিসের প্রতিবেদন। বুধবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দলের প্রার্থী ঘোষণা করল শাপলা-কলি প্রতীকের দলটি। এতে প্রাথমিকভাবে 125টি আসনের জন্য এনসিপি প্রার্থী ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রংপুর 4 আমি নিজে আখতার হোসেন। আখতার জানান, ঢাকা 11 থেকে নাহিদ ইসলাম, আখতার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4 আসন, তাসনিম জারা ঢাকা 9 আসন থেকে নির্বাচন করবেন। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন কোন আসন থেকে লড়বেন তা এখনো ঘোষণা হয়নি। ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা 12 নাহিদা সরওয়ার নিভা। ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, প্রথম তালিকায় জুলাই বিপ্লবীরা স্থান পেয়েছেন। এরপরে এনসিপি নেতা ও সংস্কারের পক্ষে থাকা নেতাকর্মীদের নিয়ে প্রার্থিতা ঘোষণা করা হবে। বিএনপির যারা বিদ্রোহী রয়েছেন, তবে রিফর্মের পক্ষে আপনারা আছেন। জামায়াতের যারা বিদ্রোহী রয়েছেন, রিফর্মের পক্ষে যারা আছেন, বিভিন্ন সিভিল সোসাইটি যারা দক্ষ যোগ্য যারা রয়েছেন, দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব। যারা ট্রেডিশনালি চিন্তা করেন যে রাজনীতিটা শুধুমাত্র খারাপ মানুষের জায়গা, গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সেই রাজনীতির সময় এখন শেষ। নাহিদ ইসলাম জানান, বিএনপি জামাতের সাথে জোট বা আসন সমঝোতা করবে না এনসিপি। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনের ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা সংস্কারের পক্ষের দলগুলো রয়েছে, আমরা তাদেরকে নিয়ে জোট করবো এবং তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বিএনপি জামাতের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করব। তালিকায় থাকা 125 জনের বিরুদ্ধে কোনো অনিয়মের তথ্য প্রমাণ পেলে তদন্ত সাপেক্ষে বাতিল করা হবে দলীয় মনোনয়ন, জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সাথে জড়ানোর, তাহলে সেই প্রার্থীটা বাতিল হবে। রাশেদ আনিস, 71, ঢাকা। দেশে ফিরে আগামীর নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। মির্জা আব্বাস বলেন, এনসিপির সংস্কার মানে হলো তাদের ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত। মাহিলা ইসলামের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচির আজ চতুর্থ দিন বুধবার। অনুষ্ঠানটিতে আজকের পর্ব ছিল যুবদলের কর্মপরিকল্পনা নিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বিএনপির সংস্কার প্রস্তাব ও দেশ গড়ার পরিকল্পনা প্রতি ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। অনেকে বলেন না, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, রাজার বেটিকে বিয়ে করেঙ্গা বলে না নাকি। এখন জনগণ জানতে চায়, তুমি রাজার মেয়েকে বিয়ে করতে চাও কিভাবে? বিএনপির যে 31 দফার আলোকে যে রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সেখান থেকে মূল্যবান 8টি বিষয় নিয়ে 4 জন বিশিষ্ট ব্যক্তি আমাদেরকে এখানে বিশদভাবে বলবেন। এ সময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে ফিরে আগামীতে তারেক রহমান রাষ্ট্রের হাল ধরবেন। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন
এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আর বিএনপিতে এনসিপির যোগদানের বিষয় নিয়েও কথা বলেন তিনি। জানতে এলাম কি সংস্কার বলো, আমাকে বলো দেখি আমি পারি কিনা। ওরা কথা বলতে পারছে না। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদের কাছে শ্রদ্ধার নয়, গণতন্ত্রকামী মানুষের ভালোবাসা অর্জন করেছেন। সকলের কাছে শুধু নেত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছেলে হিসেবে প্রমাণিত হয়েছেন। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি আজ বুধবার পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে জানবো বিস্তারিত খবর। সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে কোনো তথ্য জেনেছেন কিনা এবং তারা নির্বাচনে কোনো দল কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কিনা, এই বিষয়েও যদি তথ্য থাকে জানাবেন। ধন্যবাদ আপনাকে অদিতি। আপনি জানেন প্রায় 15 মাসের বেশি সময় ধরে আসলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে। প্রথম দিকে উপদেষ্টাদের সংখ্যা কম থাকলেও প্রয়োজনের খাতিরে ধাপে ধাপে উপদেষ্টাদের সংখ্যা বেড়েছে। যেমন মাহফুজ আলম, তিনি পরবর্তীতে যখন নাহিদ ইসলাম দল গঠন করেন এবং তিনি আসলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, এবং আমরা যেহেতু এই মুহূর্তে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে পরবর্তীতে যুক্ত হন, এবং আমরা এখানে রয়েছি 3টা নাগাদ তার একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, এবং আমরা ধারণা করতে পারি যে এই সংবাদ সম্মেলনের পরবর্তীতেই হয়তো পদত্যাগ তিনি করতে পারেন। এগুলো সবই আসলে ধারণা প্রসূত, এবং আমরা যতটুকু জানতে পেরেছি নানা মাধ্যম থেকে যে তার 2টি মন্ত্রণালয়ের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলি তিনি হয়তো আজকের তুলে ধরবেন, এবং সংবাদ সম্মেলনে কি কার্যক্রম তিনি করেছেন 15 মাসে সেটি যেমন বলবেন, পাশাপাশি তার রাজনৈতিক জীবন বা তিনি যে নির্বাচনে অংশ নিচ্ছেন স্বতন্ত্র নাকি কোনো দল থেকে অংশ নেবেন সেই বিষয়ের সেই ধরনের প্রশ্ন থাকবে, এবং তিনি নিশ্চয়ই উত্তরে সেটি জানাবেন এমনটা আমরা ধারণা করতে পারি। এবং এই 2 জন উপদেষ্টা 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমার সাথে সকালে আরেকজন উপদেষ্টার কথা হয়েছে, তার কাছ থেকে জানতে চাইছিলাম যে 2 জনের বাইরে আর উপদেষ্টাদের সংখ্যা, পদত্যাগের সংখ্যা আসলে বাড়বে কিনা। তিনি যেটি বলছেন এখন পর্যন্ত 2 জনই পদত্যাগ করবে। এখন পর্যন্ত মানে আজ সন্ধ্যায় বা কাল যদি তফসিল হয় তাহলে শেষ মুহূর্ত বলতে গেলে আজকেই, অর্থাৎ 2 জনই পদত্যাগ করছেন, নতুন করে আর কেউ হয়তো পদত্যাগ করছেন না। সেই হিসেবে 22 জন ছিলেন উপদেষ্টা, সংখ্যা দাঁড়াবে 20 জন, এবং বিশেষ সহকারী সহ অন্তর্বর্তী সরকারের যে দূত ছিল সব মিলিয়ে আরও রয়েছেন 10 জন, অর্থাৎ 2 জন কমে গেলে 20 এবং 10, 30 জন নিয়ে বাকি তফসিল ঘোষণার পরে বাকি যে অন্তর্বর্তী সরকার সেটি আসলে পরিচালিত হবে। আমার সাথে 2 জন উপদেষ্টা সকালবেলা কথা হয়েছে, ভিন্ন 2 জন উপদেষ্টার। আমি যদি সুস্পষ্ট করে বলি, সৈয়দ রিজওয়ানা হাসানের সাথে কথা হয়েছে, তিনি যেটি বলছিলেন তিনি ইতিমধ্যে 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। হয়তো এই যে 2 জন উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন তাদের দায়িত্বের জায়গা থেকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হয়তো তিনি পেতে পারেন, তবে স্থানীয় সরকার কিংবা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আসলে কোন উপদেষ্টারা পাচ্ছেন সেটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে আমরা জানতে পেরেছি নতুন করে 2 মাস, 2.5 মাস বা 3 মাস যে সময় নির্বাচন কমিশন তফসিলের সময়সীমা নির্ধারণ করুক না কেন না, বা নির্বাচনের সময়সীমা নির্ধারণ করুক না কেন না, হয়তো নতুন আর কোন উপদেষ্টারা হয়তো যুক্ত হবেন না অন্তর্বর্তী সরকারের সাথে। আপনি যেমনটি বলছিলেন যে একটি সংবাদ সম্মেলন হতে পারে, এ নিয়ে নিশ্চয়ই তখন আমরা বিস্তারিত আরো জানবো। এ নিয়ে খবরগুলো সহকর্মী শারমিন নীরা সচিবালয় থেকে জানিয়ে দিচ্ছিলেন সবশেষ খবর। দর্শক, এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। শাহরিয়ার, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর আছে আপনার কাছে? দলের বা চিকিৎসকদের পক্ষ থেকে আজ কোনো ব্রিফিং হবে কিনা, কি জানতে পেরেছেন?
অদিতি, এখন পর্যন্ত এভার কেয়ার হসপিটাল থেকে এখন পর্যন্ত কোনো আপডেট জানা যায়নি বিএনপির পক্ষ থেকে। তবে আমরা যতটুকু গত শনিবারে যেরকম বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তনীয়, সেরকম আসলে গণমাধ্যমের তরফ থেকে আমরা আসলে এই তথ্য জানি, এর বাইরে কিন্তু আসলে নতুন করে কোনো তথ্য জানানো হয়নি। তো এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে নানা ধরনের গুঞ্জন, নানা ধরনের গুজব আছে, বিশেষ করে সামাজিক মাধ্যম কেন্দ্র করে। তো সেই জায়গা থেকে কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিএনপি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন ব্যতীত অন্য কারো তথ্য আসলে সেভাবে গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে আমরা শনিবারের পরে যেহেতু নতুন করে কোনো তথ্য জানানো হয়নি এবং শনিবারে জানানো হয়েছিল যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তনীয়, এবং আমরা এই পর্যন্তই জানি। এবং আরও এর বাইরে যদি বলি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিন্তু দেশি বিদেশি যে চিকিৎসক দল আছে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এর সাথে সমন্বয় করছে বেগম খালেদা জিয়ার যে পুত্র। যদিও আজকে এ পর্যন্ত এভার কেয়ার হসপিটালে তিনি আসেননি এ পর্যন্ত, তবে দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। যদি সে সম্পর্কে তো কোনো তথ্য দেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাতে পারবো। শাহরিয়ার, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই এই বিষয়ে ব্রিফিং হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাবো। দর্শক, আমাদের সাথে সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। বাগেরহাট ও গাজীপুরের সংসদীয় আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই রায় দেয়া হয়। বাগেরহাটে সংসদীয় আসন 4টি থেকে কমিয়ে 3টি আসন করা সংক্রান্ত ইসির গেজেটের বৈধতা নিয়ে গত 10 নভেম্বর হাইকোর্ট রায় ঘোষণা করে। রায়ে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহাল করে 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করে। ওই আবেদনের শুনানি শেষে এই রায় দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুরে 5টি আসন রাখার রায় বহাল রেখেছে আপিল বিভাগ। 3টি সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দাখিল করে সেই লিভ প্রাথমিকভাবে মাননীয় চেম্বার জজ আদালতে শুনানি হয় এবং পরবর্তীতে মাননীয় প্রধান বিচারপতির আদালতে গতকাল 9 ডিসেম্বর ও আজ 10 ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানির পরে আজকে মহামান্য প্রধান বিচারপতির উপস্থিতিতে আজকে রায় প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সহ সকল সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল মহামান্য আপিল আদালত খারিজ করে দিয়েছে। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয়েছে এই মামলার শুনানি। এই মামলার আরেক আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ডিসেম্বরে অভিযোগ আমলে নিয়ে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এছাড়া জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি দেয়ায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করা হয়েছে 17 ডিসেম্বর। এই মামলায় সালমান আনিসুলের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়ার আবেদন করা হয়েছে। আইনের বিধানকে বাইরে যাওয়ার সুযোগ নেই। কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে। প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে এবং আমরা এটা সাবমিট করেছি যে আদালত এই স্ট্যাটিউট যেটা আছে অর্থাৎ বিধিবদ্ধ যে আইন আছে এর বাইরে কোনো আদেশ দিতে পারবেন না। জয় তিনি পলাতক আছেন, সেই জন্য তাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 17 ডিসেম্বর পত্রিকা বিজ্ঞপ্তি অন্তে এটাকে আবার রিপোর্ট আকারে দাখিল করার জন্য ট্রাইব্যুনালে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 17 তারিখে এটার উপরেও পরবর্তী আদেশ দেওয়া হবে। পলাতক শেখ হাসিনাকে ফেরাতে ভারতকেই রাজি হতে হবে, এ বিষয়ে বাংলাদেশের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নতুন করে মানবাধিকার ইস্যুতে মার্কিন কোনো নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা নেই। বলুন কি করণীয়? করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো।
জোর করে করার কিছু নেই। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। গাড়ি চলাচলের সুবিধা দিতে এবার ফুটপাত কেটে অর্ধেক করা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনে। কোথাও 3 ভাগের 2 ভাগই ভেঙে ফেলা হয়েছে। এবার 2-1 জায়গায় সরানো হয়েছে আস্ত ফুটপাত। মগবাজার মোড় থেকে কাকরাইল পর্যন্ত রাস্তার দুধারের সড়কের এই ফুটপাতগুলো ছোট করায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। বিশ্লেষকরা বলছেন, পথচারী বান্ধব উদ্যোগের বদলে এমন উল্টো কাজে দুর্ঘটনা উস্কে দেবে, ক্ষতিগ্রস্ত হবে লাখো মানুষ। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। ইন্দোনেশিয়ার জাকার্তার পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ জনবহুল নগরী ঢাকা। 2 সিটি কর্পোরেশন মিলিয়ে যেখানে বসবাস করে 3,66,00,000 মানুষ। সেই দ্বিতীয় শীর্ষ জনবহুল নগরীতে একের পর এক ফুটপাত কেটে ছোট করা হয়েছে। নতুন করে যেটি তৈরি হচ্ছে সেটি 5 ফিট 8 ইঞ্চি। আগে এই ফুটপাতটি কত বড় ছিল সেটাও আমরা দেখার জন্য আপনাদেরকে একটু লম্বা করতে চাই এই ফিতাটি। সেটি দেখলে দেখব পুরো 10 ফিট, অর্থাৎ আগে ফুটপাতটি ছিল 10 ফিট, এখন সেটি কেটে ড্রেনের উপরে তৈরি করা হচ্ছে মাত্র 5 ফিট 8 ইঞ্চি। এখানেই শেষ নয়, কেটে অর্ধেক করা হয়েছে মিন্টু রোডের বেশ কয়েকটি ফুটপাত। ডিএমপির প্রধান কার্যালয়ের সামনের ফুটপাত এমনভাবে সংকুচিত করা হয়েছে তাতে 2 জন পথচারী ঠিকভাবে হাঁটতে পারবে না। অথচ কিছুদিন আগেও বেশ প্রশস্ত ফুটপাত ছিল এখানে। রাস্তা জামে লাগে আমরা না তো, সিটি কর্পোরেশনে করতেছে, এটা তো আমরা জামে লাগে করতেছি না, এটা কাজটা কারা করতেছে? সিটি কর্পোরেশনে করতেছে। মানে 3 ভাগের 1 ভাগ এরকম আছে। ডিবি অফিসের মুখ থেকে কোতোয়াল চত্বর পর্যন্ত ফুটপাত আগের মতোই আছে, কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনের ফুটপাত এতটাই ছোট করা হচ্ছে যেখানে 2 জন ব্যক্তি পাশাপাশি হাঁটা চলার সুযোগ নেই। একজন গেলে আরেকজন তো পার হওয়া যায় না, 2 জন মানুষই যাতায়াত করা যায় না। গাড়ি চলাচলের জন্য ভালো হয়েছে, কিন্তু মানুষের চলাচলের জন্য সমস্যা হয়েছে। হলি ফ্যামিলি হাসপাতাল থেকে মগবাজারের অনুদ্বীপ পেট্রোল পাম্প পর্যন্ত গায়েব করে ফেলা হয়েছে পুরো ফুটপাত। গুগল আর্থের ছবি বলছে কিছুদিন আগেও বেশ প্রশস্ত ফুটপাত ছিল হলি ফ্যামিলি থেকে মগবাজার চৌরাস্তা পর্যন্ত। এখানে ফুটপাত গায়েব করায় রাস্তায় দাঁড়ানো গাড়ির ফাঁক ফোকর দিয়ে হাঁটতে হয় পথচারীদের। ফুটপাত তো নাই, এইভাবে কষ্ট করে হাঁটা লাগে। দেখলেন তো আমি এইভাবে আসলাম, ওই যে ওই সবাই আসতেছে দেখছেন। আমরা পথচারী যারা, তাদের জন্য অসুবিধা হইলো। 3 ফিটে মানুষ হাঁটবে, মিনিমাম তো 7 ফিট থাকে একটা ফুটপাত, হাঁটতে পারতেছে না, গাড়ি রাখতেছে। এই মেন কারণ হলো এই পাম্প। এটা ওয়ালের মতো কাজ হচ্ছে। আমি আগে গিয়ে জিজ্ঞেস করলাম, অন্য কেউ তো ছিল না, লেবার টাইপের যারা করতেছিল, যেটা কি হচ্ছে, বলে যেটা ফুটপাত হচ্ছে। আর ফুটপাত যদি হবে, ফুটপাত হাঁটবে কেমনে? তো একজনও তো হাঁটতে পারবে না, অন্তত 2টা মানুষ ক্রসিংয়ের তো একটা ব্যবস্থা থাকতে হবে। এত ছোট কি ফুটপাত হয়? কিন্তু আমরা তো আর এটা জানি না, এটা আমাদেরকে করতে বলছে, কন্ট্রাক্ট আমরা করতেছি, এই পর্যন্তই আমার জানা। এ নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে যোগাযোগ করলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে তারা জানায়, মগবাজার ফ্লাইওভারের মুখে রাস্তার দুধারে গাড়ির যানজট সামাল দিতেই ফুটপাতগুলো ছোট করা হয়েছে। প্রশ্ন হলো, নাগরিক সুবিধা নিশ্চিত করার যাদের দায়িত্ব, সেই সিটি কর্পোরেশন কিভাবে ফুটপাতগুলো ব্যবহার অযোগ্য করে তুলছে? প্রতিবন্ধী অধিকার যে আইন আছে, সেই আইনে বলা হচ্ছে যে প্রতিবন্ধী অধিকারের চলাচল নিশ্চিত করতে হবে। ফুটপাতগুলো এখন যেভাবে সংকুচিত করা হচ্ছে, এটার মধ্যে একটা মানুষ হেঁটেই যেতে পারবে না। তো যদি কেউ হুইল চেয়ার নিয়ে যেতে চায়, তার অধিকার আপনি লঙ্ঘন করছেন। সেই সংকোচনের মাধ্যমে আপনি আপনার নাগরিক অধিকারটাকে হরণ করছেন, এবং এটা শুধুমাত্র গাড়ি নির্ভর প্ল্যানিংয়ের থেকে এই কাজটা করা হচ্ছে। এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে নগর কর্তৃপক্ষ মানুষকে পরোক্ষভাবে জীবন হুমকির দিকে ঠেলে দিচ্ছে। জনসাধারণের হাঁটাহাঁটির পরিবেশ নিশ্চিত না করেই ফরেন সার্ভিস একাডেমি থেকে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের সামনের ফুটপাতও ছোট করা হয়েছে। এর আগেও বাংলা মোটর থেকে পরিবাগ পর্যন্ত ফুটপাত কেটে ছোট করা হয়েছে। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা। মানবাধিকারের প্রতি ধারাবাহিক অবহেলা থেকেই ২৪শে রুখে দাঁড়ায় ছাত্র জনতা, এমন মন্তব্য করেছেন গবেষক ও শিক্ষকরা। তারা বলছেন, ফের যদি কেউ মানবাধিকার রক্ষার আন্তর্জাতিক মানদণ্ড না মেনে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে রুখে দাঁড়াবে মানুষ। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দ্বিতীয়বারের মতো পালন করছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
সুফিয়ান ফারাবির রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্বে আসে বর্তমান অন্তর্বর্তী সরকার। ১৭ মাস হলো রাষ্ট্র পরিচালনা করছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। আমি বাংলাদেশের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, আইনের অপপ্রয়োগ করেনি সরকার, এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমানো গেছে। গত ১৭ মাসে বাংলাদেশে একটিও গুমের ঘটনা ঘটেনি। মিসইউজ প্রিভেন্ট করছি বলেই আপনি দেখেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ইন্ডেক্সটা কোথায় নেমে গেছে। গত ১৬ বছরে ৭০ লক্ষ মানুষ পলিটিক্যাল পারসিকিউশনের শিকার ছিলেন, যাদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল এবং 99% মামলায় বাদী ছিলেন পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা। গত ১৭ মাসে আমরা প্রমাণ করেছি পুলিশ নিজে বাদী হয়ে একটিও গায়েবী মামলা করেননি। ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা, বৈষম্য, ধর্মীয় সংখ্যালঘুদের নানা অভিযোগ, মত প্রকাশের স্বাধীনতায় মবভীতি এমন চ্যালেঞ্জ আছে। তবে শিক্ষার্থীদের কারো কারো অভিমত, দেশের মানবাধিকার পরিস্থিতি যথেষ্ট ভালো আছে অতীতের তুলনায়। বাঙালি আমরা দেশপ্রেমিক এবং আমরা চাই যে আমাদের দেশটা যাতে একটা সুন্দর এবং সাবলীল পর্যায়ে যাতে চলে। গুড গভর্নেন্সের অভাবটাই এখানে মূল সমস্যা। তাহলে গুড গভর্নেন্স পাইতে হলে আপনার গণতন্ত্রটা লাগবে, আর গণতন্ত্রটা পাইতে হলে গণতন্ত্রের যে শিকড়গুলো ওগুলো ঠিক রাখতে হবে। ২৪-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের এক মামলায় রায় এসেছে। গুমের মামলায় বিচার চলছে, তবে ফ্যাসিস্ট দোসর অনেকের বিচার দেখতে চায় অভ্যুত্থানের অংশীদাররা। অ্যান্টি টেরোরিজম আইন অনুসারে যদি কিনা দল হিসেবে জাতীয় পার্টিকে ব্যান করা যেত, অথবা আইসিটি আইন অনুসারে এর শীর্ষ নেতাদের যদি কিনা সাজা দেয়া যেত, সেক্ষেত্রে একটি ভিন্ন পরিস্থিতি হয়তো আমরা দেখতে পেতাম। দেশ এখন নির্বাচনী ট্রেনে যাত্রা করেছে। এই সময়ে রাজনৈতিক সহিংসতা বেড়ে যায়। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। নির্বাচিত সরকার মানবাধিকার রক্ষায় তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। পরস্পর সহমর্মিতা, সহযোগিতার মাধ্যমে সব রাজনৈতিক দল যদি একসাথে কাজ করে এবং কিছু কিছু যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো যদি সমঝোতার ভিত্তিতে করে এবং কার্যকরভাবে তারা তাদের মতামত প্রকাশ করতে পারে এবং সেই মতামতের ভিত্তিতে যদি তারা কাজ করে, তাহলে অবশ্যই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সেই পুনরুদ্ধারকৃত গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বিশ্লেষকরা বলছেন, ন্যায় বিচার, প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে সমাজে মানবাধিকার সুরক্ষিত থাকে। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার এই ঘটনায় আয়েশাকে আসামি করে মামলা করা হয়। নিহত লায়লা ফিরোজের স্বামী আজম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা করেন। সোমবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই গৃহকর্মী পলাতক ছিলেন। ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ওই গৃহকর্মী বোরকা পরে বাসায় এসেছিলেন। বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। পুলিশ জানিয়েছে, নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। ঋণ নির্ভরতা কমিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করা উচিত। এজন্য দরকার এনবিআর-এর আধুনিকায়ন ও জনবান্ধব কর কাঠামো। ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ নানা খাতে উন্নয়নে এখনও রয়ে গেছে ঋণ নির্ভরতা। কম জিডিপির তুলনায় ভ্যাট আহরণ। রাজস্ব ব্যবস্থা আরও আধুনিক করা গেলে আদায় সহজ হবে বলেও জানান উপদেষ্টা। অনুষ্ঠানে রাজস্ব আদায়ে এনবিআর-এর ডিজিটাইজেশন হলে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে জানান বক্তারা। উঠে আসে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এনবিআর-এর ডিজিটাইজেশনের বিষয়টি। এ সময় জটিল ভ্যাট আইন সহ নানা কারণে ভ্যাট আদায় কার্যক্রম পুরোপুরি ডিজিটাইজেশন করা সম্ভব হয়নি বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, আয়কর খাতে ব্যাপক ফাঁকি আছে, যা আদায় ও অনুসন্ধানে কাজ করছে এনবিআর। ট্যাক্স জিডিপি রেশিও এত কম, এমন নিজের সম্পদ না বাড়লে আমরা কাজ করবো কি করে? ধার দিয়ে তো আপনার
যেমন সোশ্যাল সেক্টরে, এডুকেশনে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, তার প্রকল্প উন্নয়ন, এগুলো যে আমাদের ফ্লেক্সিবিলিটি থাকে না বাইরে থেকে ঋণ নিয়ে, খুব সহজ যেন সিস্টেম হয় এবং ভ্যাটে যদি কোনো কারচুপি না হয় এবং ভ্যাট যেত আপনি বা আমি যদি ভ্যাট দিয়ে যদি সরকারের কোষাগারে যেন পৌঁছায়। আগস্ট থেকে টানা 4 মাস ধরে কমছে রপ্তানি আয়, যাতে বিপাকে পড়েছেন দেশের পোশাক খাতের উদ্যোক্তারা। তাদের মতে বৈশ্বিক টানাপোড়েন আর ট্রাম্প ট্যারিফের চাপে কাঙ্ক্ষিত ক্রয়াদেশ আসেনি বড়দিন ঘিরে, যার প্রভাব পড়েছে সার্বিক আয়ে। পোশাকের বাইরে কৃষি, পাট সহ বেশ কিছু খাতেও কমেছে রপ্তানি আয়। সংশ্লিষ্টদের মতে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে এই সংকট কাটানো কঠিন হবে। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। 67%, that's tariffs. বাণিজ্য ঘাটতি কমানোর অজুহাতে বিশ্বব্যাপী পাল্টা শুল্ক আরোপের প্রতিযোগিতায় নামেন ডোনাল্ড ট্রাম্প, যে তালিকায় উপরের সারিতে ছিল বাংলাদেশের নামও। শুরুর দিকে সেই হার স্বস্তিদায়ক মনে হলেও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে রপ্তানি আয়ে। কারণ অতিরিক্ত ট্যারিফের ফলে দেশটিতে দাম বাড়ছে আমদানি পণ্যের। এতে কেনা কমিয়ে দিয়েছেন সেদেশের ক্রেতারা। দেশীয় রপ্তানিকারকদের জন্য বড় উপলক্ষ ক্রিসমাস। প্রতি বছরই যার সামনে রেখে বাড়তি প্রস্তুতি থাকে কারখানাগুলোর। কিন্তু স্থানীয় বাজারে দাম বাড়ায় আগের মতো ক্রয়াদেশ আসেনি যুক্তরাষ্ট্র থেকে। বিজিএমইএর হিসাবে অর্থবছরের 4 মাসে সেদেশে রপ্তানি বেড়েছে মাত্র 5%, অথচ আগের বছরগুলোতে যা ছিল 2 অঙ্কের উপরে। ট্যারিফের যে কারণটা, এটা অনেক দিন ধরে চলবে, এটা এখনো অস্থিরতা এখনো ঠিক হয়নি। ইন্ডিয়া এখনো অনেক হাই রেটে আছে, চায়নাও হাই রেটে আছে। সেই কারণে ইনফ্লেশন বেড়ে গেছে আমেরিকাতে, বায়ারদের ক্রয় ক্ষমতা কমে গেছে। আমেরিকাতে আসলে সত্যি একটা খারাপ সময় যাচ্ছে। ইলেকশনের কারণে আমরা সার্টেনলি আমরা বায়ারদের মধ্যে একটা স্লোনেস দেখতে পাচ্ছি। কিন্তু স্মল অ্যান্ড মিডিয়াম ফ্যাক্টরি, এসএমই যাদেরকে আমরা বলি, সে জায়গায় একটা বড় ক্রাইসিস কাজ করতেছে সেই জায়গায়। যুক্তরাষ্ট্রের বাজারে নিম্ন প্রবৃদ্ধির পাশাপাশি অন্য গন্তব্যেও বাড়েনি পোশাক রপ্তানি, যে কারণে নভেম্বরে এআই ছিল মাত্র $389 কোটি, যা গেল বছরের একই সময়ের চেয়ে কমেছে 5%। আর অর্থবছরের 5 মাস আমলে নিলে প্রবৃদ্ধি ছিল 1%-এরও নিচে। আর এই ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে ছোট ও মাঝারি কারখানাগুলোতে। ইউরোপের ইকোনমি কিছুটা স্লথ হয়ে গিয়েছে, গতি কমে গিয়েছে। ফলে আমাদের যে প্রধান মার্কেট ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, দুই ক্ষেত্রেতে আমাদের একটা ঝামেলার মধ্যে পড়েছে। এর সাথে সাথে যখন চায়না এবং ইন্ডিয়ার উপরে ওভার একটা ট্যারিফ লোড দিয়ে দিল মার্কিন প্রশাসন, তখন তারা কিছুটা ইউরোপমুখী হলো। ফলে সেখানে আমাদের কম্পিটিশনটা বেড়ে গেছে, প্রাইস কম্পিটিশনটা বেড়ে গিয়েছে। কেবল তৈরি পোশাকই নয়, এই সময় কৃষিপণ্যের রপ্তানি কমেছে 25%-এর মতো। এছাড়াও ওষুধ নয়, হোম টেক্সটাইল, আট আর পাট ও পাট পণ্যের রপ্তানি কমেছে 10%-এর মতো। বিশ্লেষকরা বলছেন এই সংকট কাটাতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই। এই পরিস্থিতি কবে কাটবে সেটা আমরা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি এই মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করে ফেলতে পারি, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি হয়তো উন্নতি হতে পারে। শুধু নির্বাচনের জন্য অপেক্ষা করলে হবে না, এই সময়টাতে যেন হতাশ হয়ে না যান রপ্তানিকারকরা। তো সেই জন্যেই আমাদের কিছু ফিসক্যাল ইনসেন্টিভ দিতে হবে তাদের। রাজনৈতিক অবস্থা সব কিছু মিলে এবং উৎপাদন খরচও কিন্তু বেশি, এইসব কারণে কিন্তু বাংলাদেশ থেকে যে সাপ্লাই চেইনটা সেটাও কিন্তু মেনটেন করতে পারছে না। আমাদের যে দেশে বর্তমান যে পরিস্থিতি, এটা তো অস্বীকার করার কিছু নেই। সেখানে কিন্তু তারা কিন্তু যেমন ইনভেস্টমেন্ট আমাদের কম আসছেন, ডিসকারেজ করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে চলতি অর্থবছরের প্রথম 5 মাসে মোট রপ্তানি হয়েছে $2002 কোটি পণ্য। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। দিন বদলেছে, কিন্তু নারীদের জীবনে বদলায়নি বাস্তবতা। কৃষি নির্ভর জেলা জয়পুরহাটেও নারীদের জীবনে পৌঁছায়নি তেমন উন্নয়নের ছোঁয়া। তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে ভোট নিয়ে ভাবছেন জেলার নারীরা। তারা চান এমন একজন নেতৃত্বে আসুক যারা তাদের নিয়ে তাদের উন্নয়নের কথা ভাববে। নির্বাচিত সরকার হবে নারী বান্ধব। জয়পুরহাটের নারীদের নির্বাচনী ভাবনার কথা জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেন, তথ্য ও ছবির প্রতিবেদনে। কৃষি নির্ভর জেলা জয়পুরহাট, কিন্তু এখানে নেই ভারী শিল্প কারখানা। এখানে নারী পুরুষের জীবিকা টিকে আছে কৃষির মাধ্যমে। উন্নয়নের এই সীমাবদ্ধতার সবচেয়ে বড় বোঝা বইতে হয় এখানকার নারীদের। জেলার গৃহিণী, শ্রমজীবী, তরুণী উদ্যোক্তা কিংবা প্রথমবারের ভোটার, সবার কথাতেই আক্ষেপ তাদের উন্নয়নের কথা ভাবার মানুষ নেই, যে কারণে দিন বদলালেও বাস্তবতা বদলায়নি। তবে কিছুটা হলেও ভাবনার বদল হচ্ছে জেলার নারীদের। নারীরা এখন তাদের অধিকার সচেতন। তারা আসন্ন নির্বাচন নিয়েও ভাবছেন
তারা চান এমন সরকার আসুক যারা নারীদের শিক্ষা কর্মসংস্থানের দিকে নজর দেবে। আমাদের এই নারীদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি, যার জন্য প্রয়োজন জয়পুরহাটে ভারী শিল্প কলকারখানা একটি ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা এবং ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলে নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং নারীদের ক্ষমতায়নের সুযোগ করে দেওয়া। পড়াশোনা করতে যাই, আবার পদে পদে আমরা বিপদের সম্মুখীন হই। বিভিন্ন ইভটিজিং এর সমস্যা, ধর্ষণ, খুন প্রতিনিয়ত আমাদের এরকম চলতেই আছে। এই দৃশ্যগুলো আমরা আর দেখতে চাই না। আমরা সমাজটাকে বদলাতে চাই। নারী ভোটাররা বলেন, নিজেদের পরিবর্তন করতে চাইলেও জেলায় তেমন কোনো সুযোগ মেলে না। শিক্ষা কিংবা স্বাবলম্বী হওয়ার পথেও রয়েছে বাধা। আর শুধু নারীদের উন্নয়ন নয়, জেলার উন্নয়নেও তেমন গুরুত্ব দেয়নি বিগত প্রতিনিধিরা। তাই এবার দেখে শুনে প্রার্থী নির্বাচিত করতে চান তারা। স্বামী আমাদের অনেক অত্যাচার অবহেলিত করতেছে, আমরা কখনো সঠিক বিচার পাই না। আবার নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, আবার মনে করেন যে পুরুষ শাসিত সমাজে আমাদের কোনো মূল্যায়নও নাই। দরিদ্র জেলা, তো এখানে বিভিন্ন শ্রমজীবী মানুষ আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ, বিভিন্ন হোটেলে কর্মজীবী মহিলা, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবী মহিলা আছেন। এরা শিশু নির্যাতন হয় এই সমস্ত জায়গাগুলোতে, বিভিন্ন ক্ষেত্রে যে নারী নির্যাতন হয়, এগুলো সঠিক আইনের বাস্তবায়নটা নেই। এগুলো যদি সঠিকভাবে আইনের বাস্তবায়নটা করা যেত, সেই সাথে তাহলে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সুবিধা হয়। ভোট নিয়ে আগ্রহী নতুন ভোটাররাও, তবে তাদেরও দাবি কাজ, দক্ষতা, প্রশিক্ষণ আর প্রযুক্তির ব্যবহার বাড়ানো হোক। আর তারা এবার কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, বাস্তবায়ন দেখতে চান। যেহেতু আমি এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি, তো আমি এমন এক প্রার্থীকে ভোট দেব যে প্রার্থী আমাদের বিশেষ করে নারীদের নিয়ে ভাববে। যেমন সমাজে নারীদের অধিকার, নারী ও পুরুষ সমান সমতা, বিচার ব্যবস্থা সেভাবে সমাজে এখনো প্রতিষ্ঠিত হয়নি। যারা নারীকে সমর্থন করবে, নারীর কর্মসংস্থানের সমান সুযোগ, চলাফেরায় সমর্থন করবে এবং নারীর বিরুদ্ধে যে নির্যাতন, যেমন রাস্তায় ইভটিজিং, ধর্ষণ, এ ধরনের ঘটনা যেন কম ঘটে এবং ঘটলেও এর বিরুদ্ধে যেন আইনি পদক্ষেপ ভালোভাবে নেওয়া হয়। আমরা বৈষম্যহীন সরকার চাই। আমরা সরকার চাই এমনই একজন যে তিনি কোনো জাতি ভেদাভেদ করবেন না। জয়পুরহাট জেলায় এবার মোট ভোটার 8,08,823 জন, যেখানে নারীদের সংখ্যা 4,07,746 জন। মনিরা কাজেরি, ৭১। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 2018 কৃষি নীতি বাস্তবায়ন, কৃষিতে নারীর অধিকার ও বাস্তবতা এবং নারী কৃষকদের দাবি নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নারী কৃষকরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সকাচম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের আয়োজনে আভাস ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন শেষে প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়। নারী কৃষকের অধিকার ও মানবাধিকার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী কৃষক চন্দ্রিকা রায় তমা ও মাসুমা। সংবাদ সম্মেলন ও মানববন্ধনে নারী কৃষকরা কৃষি কাজে নারীদের স্বীকৃতি, গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা ও হাট বাজার ব্যবস্থার উন্নয়ন, সরকার কর্তৃক কৃষি মূল্য নির্ধারণ, সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য ক্রয়, নারী কৃষকদের প্রশিক্ষণ, সরকারের কৃষক তালিকাভুক্ত এবং সরকারি সকল প্রণোদনা দেওয়ার দাবি তোলেন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।